সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মঞ্জু, স্বাগত। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। মানবজমিন ত্যাগীদের মূল্যায়ন দাবি, ঐক্যের বার্তা কেন্দ্রের, নাহিদরা নতুন ভাষা খুঁজে পাবেন। কালের কণ্ঠ, হাইব্রিডদের প্রার্থিতা নয়, সেনাপ্রধানের সতর্কবার্তা যথাযথ ও সময়োপযোগী। সমকাল, দৃঢ় ঐক্য, নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল, বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বেই এনসিপি। আমার দেশ বাংলাদেশের শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, ছাত্রদের নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি। কালবেলা সহজ হচ্ছে এনজিওর বিদেশি অর্থ ছাড়, বিএনপির তৃণমূল নেতারা ফিরলেন নির্বাচনী প্রস্তুতির বার্তা নিয়ে। দেশ রূপান্তর, সুনির্দিষ্ট নির্বাচনী কর্মপন্থা দিন, আর যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। সময়ের আলো, নির্বাচনের চাপ আরও বাড়াবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। পরতুয়া ভালোবাসায় গড়তে হবে দেশ, নতুন দল জাতীয় নাগরিক পার্টি। TBS Friday, Finance Ministry to get power to merge, dissolve loss-making state entities. বিএনপির বর্ধিত সভা হয়ে গেল। সেখানে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগের পর মুক্ত হওয়ার পরে তিনি একটা রাজনৈতিক বক্তৃতায় অংশ নিলেন। এর আগেও সম্ভবত একটা বিবৃতি দিয়েছিলেন, এবার অংশ নিলেন। সেটাকে আপনি কীভাবে দেখছেন এবং কি বলেছেন তিনি ওখানে? ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 বছর পরে নেতাকর্মীদের সামনে আসছেন, ভার্চুয়ালি আসছেন, এবং তিনি নেতাকর্মীদের এই যে গত 15 বছরে নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, অনেকে বাড়িঘর ছাড়া হয়েছে, অনেকে আত্মত্যাগ করেছে, অনেকের প্রাণহানি হয়েছে, সব কিছুই তিনি স্মরণ করেছেন। তিনি সেটাকে বলেছেন যে দলের জন্য না, এটা দেশের জন্য হয়েছে। তিনি সবাইকে সেটার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আরেকটা কথা তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন, যে দলকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং দেশবাসীর জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলছেন। তার এই যে ঐক্যবদ্ধের ডাক, এই আপনার বর্ধিত সভার মধ্য দিয়ে এখানে 2টা মেসেজ আছে বিএনপির এই বর্ধিত সভাটাতে। একটা মেসেজ হলো, বিএনপি মোটামুটি বলা যায় যে প্রায় 60 বা 70% মনোনয়ন, অনেকটা প্রাথমিকভাবে মনোনয়ন কিন্তু অনেকে দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু চিঠিপত্র দেওয়া হয়ে গেছে। কিছু হয়তো 100 মতো বা 150 মতো হয়তো এখন বাকি আছে। এইটা একটা নির্বাচনের শোডাউন কিন্তু বর্ধিত সভাটা। আর আরেকটা শোডাউন হলো জাতীয় নির্বাচন আগে না, স্থানীয় নির্বাচন আগে। এইটা সরকারের উপর কিন্তু একটা বড় চাপ তৈরি করবে, যে বর্ধিত সভার যেটা এইখান থেকে নেতাকর্মীরা গিয়েই কিন্তু তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হবে। এবং এই ঢাকা থেকে প্রত্যেকেই কিন্তু যার এলাকায় যারা চিঠি পেয়েছে তারা তাদের কাজটা শুরু করবে, যারা চিঠি পায় নাই বা পাবে তারাও কিন্তু চিঠি পাওয়ার জন্য চেষ্টা করবে। রাজনীতিতে একটা নতুন মোড় কিন্তু এটা। বিএনপি 7 বছর পরে একটা বর্ধিত সভা করেছে। এই মোড়টা কখন হলো? যার একদিন পরে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তাদের যে এখন পর্যন্ত যে চিন্তা, সেই চিন্তাটা হলো তারা মধ্যম পন্থায় রাজনৈতিক দল করবে। তো মধ্যম পন্থায় যদি রাজনৈতিক দল করে, তো সেই ক্ষেত্রে বিএনপির প্রতিদ্বন্দ্বী কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগামী নির্বাচন কেন্দ্র করে বিএনপির প্রতিদ্বন্দ্বী বাড়ছে। অন্য যে সমস্ত দল আছে বাংলাদেশে, এখন আওয়ামী লীগ রাজনীতিতে নাই। রাজনীতিতে কখন আসবে সেই গ্যারান্টি বা সেই কথা কেউ বলতে পারবে না। এই জন্য পারবে না যে শেখ পরিবারের কেউ বাংলাদেশে না আসা পর্যন্ত এই দলের হাল কেউ ধরতে পারবে না এবং সেটা মানবেও না কেউ। শেখ পরিবারের কেউই দেশে নাই। শেখ পরিবারের এখন পর্যন্ত আমরা যদ্দূর জানি শেখ পরিবারের কেউই দেশে নাই। তো
তারা দেশে না আসা পর্যন্ত আওয়ামী লীগের হাল ধরার মতো এই দুঃসাহস কেউ দেখাবে না। কারণ একটা সময়ে জহুর তাজউদ্দিন কিন্তু আওয়ামী লীগের হাল ধরেছিলেন, কিন্তু জহুর তাজউদ্দিন আওয়ামী লীগটাকে লালন পালন করে যখন শেখ হাসিনার হাতে তুলে দিলেন, তখন কিন্তু জহুর তাজউদ্দিন আউট হয়ে গেলেন, তাকে আর গুরুত্ব দেওয়া হলো না। মানে তিনি নিজেই রীতিমতো মানে নিজেকে গুটিয়ে নিলেন, অথবা দলে তার মূল্যায়ন হলো না। তো অতীত অভিজ্ঞতা থেকেই এখন আর কেউ সেই দায় দায়িত্ব নিবে বলে আমার মনে হয় না। এখন বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, কর্মী এবং সবকিছু মিলিয়ে রাজনৈতিক অভিজ্ঞতা, সরকারের অভিজ্ঞতা, সেটা হলো বিএনপি। তো এখন আস্তে আস্তে যতগুলা দল হচ্ছে বা এখন পর্যন্ত যারা আছে, দলের সাথে কিন্তু বিএনপির সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বী বাড়ছে। এখন এই যে মধ্যমপন্থার দল যেটা তৈরি হবে, দুইটা জোট কিন্তু এখন হয়ে যাচ্ছে। জামাতের নেতৃত্বে একটা জোট করার চেষ্টা করতেছে ধর্মীয় সংগঠনগুলা, বিএনপি একটা মিত্রদের নিয়ে একটা জোট করার চেষ্টা করতেছে। এখন এই মধ্যমপন্থার দলটা কোথায় যাবে? তারা কি নিজেরা থাকবে, নাকি জামাতের সাথে আসবে, নাকি বিএনপির সাথে যাবে? নির্বাচনী জোটটা কিভাবে হবে? জোটের রাজনীতি করবে, নাকি নিজেরা 300 আসনে আসন দিবে? ইতিমধ্যে আপনি দেখেন যে তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার আগে ছাত্র সংগঠন কিন্তু আগে করেছে, যেটার সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং ছাত্রলীগের রাজনীতির মধ্যে, যেমন ছাত্রলীগটা আগে হয়েছিল, আওয়ামী লীগটা পরে হয়েছে, এই জায়গাটায় এসে ওই মিলটা পাওয়া যায়। কিন্তু এইখানে হিসাবটা অন্য। হিসাবটা এই জন্য অন্য, জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা নানা জায়গায় সমন্বয়ক এবং নাগরিক কমিটির যারা নেতৃত্বে আছে, প্রত্যেকে কিন্তু যার হিস্সা চাচ্ছে যে রাজনৈতিক দল তোমরা গঠন করবা, তোমরা মন্ত্রী হবা, এমপি হবা, আমরা কি হব? এখন পর্যন্ত রাজনৈতিক দলে যারা আছে তারা কিন্তু প্রায় ছাত্রত্ব প্রায় সবারই শেষ, কিন্তু ছাত্র সংগঠন দিয়ে মাঠের যে ছাত্র নেতারা আছে তাদেরকে কিন্তু একটা পকেট দেওয়া হলো যে তোমাদের জন্য এই জায়গাটা। গত কয়েকদিন যাবৎ আহত যে সমস্ত বিপ্লবীরা আছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। তাদেরও একটা দাবি যে তোমরা রাজনীতি করতে যাচ্ছ, তোমরা সরকার গঠন করবা, তোমরা মন্ত্রী হবা, এমপি হবা, আমাদের কি হবে? সেই হিস্সাটাও কিন্তু গতকাল আমরা অ্যানাউন্সমেন্ট দেখলাম যে তাদেরকে মানে বীরের সম্মান মর্যাদা দেওয়া হবে, তাদেরকে শহীদ জুলাই মর্যাদা দেওয়া হবে এবং তাদেরকে আর্থিকভাবে সম্মানী দেওয়া হবে। তাদেরও কিন্তু হিস্সাটা গতকাল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কিন্তু হিস্সায় কিন্তু মিল পাওয়া যাবে না। আমরা তখনই দেখব আজকে যখন দলটা গঠন হবে, এই দলটা গঠন হওয়ার পরে আমরা দেখলাম যে ছাত্র সংগঠনটা যখন গঠন হলো তখন কিন্তু এটা মারামারির একটা ঘটনা ঘটলো, যেটা অনাকাঙ্ক্ষিত। পরবর্তী সময় যেটা আমরা দেখলাম যে বিবৃতি দেওয়া হলো, যেটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। ছাত্র সংগঠনের পরের মূল দল যখন আসবে, বিপ্লবীরা যখন রাজনীতিতে পূর্ণ দমে কালকে আত্মপ্রকাশ করবে, তখন দেখা যাবে বিপ্লবীদের আসল চেহারা, রাজনীতি মাঠে বিপ্লবীদের আসল চেহারা। আমরা এই জন্য আসল চেহারা বললাম যে বিপ্লব আর রাজনীতি ভিন্ন জিনিস। কেন আপনার মনে হয়? এটা আমার এই জন্য মনে হয় যে জাসদ যখন তৈরি হয়েছিল, জাসদে কিন্তু বিপ্লব করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু জাসদ থেকে আবার যখন গণবাহিনী হলো তখন গণবাহিনী কিন্তু আবার তারা নিজেরা আরেকটা বিপ্লব করতে চেয়েছিল। কিন্তু বিপ্লব আর রাজনীতি কিন্তু ওই জায়গাটা আর টিকে নাই। এখন যারা আছে, এখন যেটা হচ্ছে, যেটা জাসদ যেভাবে গঠিত হয়েছিল, প্রথমে হলো ছাত্রলীগ ভাগ হলো, আর পল্টনে তারা ছাত্রলীগের নেতৃত্ব আসলো নতুন, ছাত্রলীগ থেকে হলো জাসদ হলো। এবার যেটা হচ্ছে যে ছাত্র সংগঠন থেকে নতুন পার্টি, তবে এটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো ওই সময় জাসদ রাষ্ট্র ক্ষমতায় ছিল না, বা ছাত্র সংগঠন রাষ্ট্র ক্ষমতায় ছিল না, এখন রাষ্ট্র ক্ষমতায়। তবে এটা কি হবে, কি চরিত্র হবে, এটা কিন্তু পরিষ্কার না। এইটা পরিষ্কার না, কিন্তু অলরেডি বিএনপি সেই কথাটা বলেছে। গতকাল যখন তারেক রহমান সাহেব বলেছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, উনি ভেঙে বলেননি, ব্যাখ্যা দেননি, কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো এখন সরকারের মধ্যে থেকে যদি একটা দল গঠন করা হয়, বিএনপির যেটা
শুরু থেকে যেটা বলে আসছে যে সরকারের পৃষ্ঠপোষকতা একটা দল তৈরি হচ্ছে, সেই জায়গাটায় সরকার নিরপেক্ষ না। তারেক রহমান সাহেব সেই কথাটা বলছে যে সরকার নিরপেক্ষ না, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সরকার যে নিরপেক্ষ না, সরকারকে সেটা প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণ করার কিন্তু সুযোগ থাকবে না। কেন? এই জন্য থাকবে না, বিপ্লবীদের দুইজন কিন্তু এখনো উপদেষ্টা পরিষদে আছেন, সরকারে আছেন, এবং একজন উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, তিনি তার চেয়ার ছেড়ে রাজনৈতিক দলে আসছেন। রাজনৈতিক দলে কখন আসছেন? যখন রাজনৈতিক দলটা মোটামুটি সকল কাজ শেষ করে জাস্ট খালি আনুষ্ঠানিকতা করবে, তখন তিনি তার দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখন এই যে দলটা গঠন হলো, দলটা গঠন হওয়ার পরে সারা দেশে যখন তারা তাদের নেতাকর্মী নিয়ে ঘুরবে, প্রার্থী দিবে, তখন সরকারের পৃষ্ঠপোষকতার কিন্তু একটা ছাপ থাকতে পারে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারি, অনেক সময় আমরা বিভিন্ন সময় কথাবার্তা যেটা বুঝতে পারতেছি, এখন যারা মাঠ লেভেলে কাজ করে, মাঠ লেভেলের প্রশাসন, যারা ডিসি, এসপি, ইএনও, ওসি, তাদের অনেকেই এখন ওই স্টেশনে থাকতে চাচ্ছে না, কারণ তারা এখন প্রেশারটা নিতে পারবে না। আচ্ছা। এবং আগামী নির্বাচনে এখন যারা ডিসি, এসপি আছে, তারা আগামী নির্বাচনটা করতে চাচ্ছে না। তারা নিজেরা চাচ্ছে যে যে কোনোভাবে আমি মাঠ থেকে উঠে আমাকে একটা ডাম্পিং পোস্টিং দেখ। এই যে আমাদের 2018 নির্বাচন যেটা হলো, 18 নির্বাচনের পরে এসপি, ডিসিদের যেভাবে চাকরিচ্যুত করা হলো, ওএসডি করা হলো, এটা তাদের প্রাপ্য। সেই প্রাপ্যটার ভয়ে যে তাদের উপর যদি নতুন করে কোনোভাবে একটা প্রেশার ক্রিয়েট হয়, সেই প্রেশারের কারণে যদি তারা কোনোভাবে নতি স্বীকার করে এবং অতীতের মতোই যদি তারা আবার নতুন করে কোনো কিছুতে জড়ায় যায়, তখন ভবিষ্যতে তাদের চাকরিটা থাকবে কিনা, এরকম একটা ভয় কিন্তু তাদের মধ্যে আছে। আর নতুন রাজনৈতিক দলের যেই সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা তারা কিন্তু একটা জরিপ করছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখা যায় যে শহরে, গ্রামেও কিন্তু তারা জরিপ চালিয়েছে যে তারা কি চায়। তারা পারিবারিক তন্ত্র চাচ্ছে না, তারা একনায়কতন্ত্র চাচ্ছে না, রাজনৈতিক আধিপত্যবাদ তারা চাচ্ছে না, চাঁদাবাদ চাচ্ছে না। মানে একটা মধ্যপন্থা রাজনৈতিক দল গঠন করার জন্য তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই দৃষ্টিভঙ্গি দেশের সাধারণ মানুষ তখনই তাদের গ্রহণ করবে যখন তারা দেখবে যে অন্য রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক নেতার চেয়ে তাদের মধ্যে একটি ডিফারেন্স আছে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশের ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি, নৌকা এবং ধানের শীষ, এটাই কিন্তু ভোট। বাকিগুলা কিন্তু আর ভোটের পরিমাণটা সেভাবে নাই। তো এই জায়গাটায় আগামী নির্বাচনটা যখন হবে, তখন নৌকার ভোট কোথায় যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। নৌকার ভোট কি দাঁড়িপাল্লায় যাবে? নৌকার ভোট কি নতুন প্রার্থী, নতুন যারা দল করছে তাদের এখানে যাবে? নৌকার ভোট কি ধানের শীষে যাবে? কোথায় যাবে নৌকার ভোট? নৌকার তো একটা ভোট আছে, আমার কি ধারণা এই ভোটটা যার দিকে যাবে সরকার কিন্তু সেই গঠন করবে। কারণ নৌকার ভোট তো চুপচাপ বসে থাকবে না, কোনো না কোনো দিকে তাদের যেতে হবে। তো সেই জায়গাটায় যত দিন যাচ্ছে চাপের মধ্যে কিন্তু বিএনপি পড়তেছে, বিএনপির প্রতিপক্ষটা বাড়তেছে। সে কারণে বিএনপি যে মাঠে নেমে গেল, আগেই যে বিএনপি ঘোষণা দিয়ে বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপি যে মাঠে নেমে গেল, এটাও কিন্তু সরকারের উপর একটা বড় চাপ। এই চাপটা সরকার যদি নিতে পারে, তখন রাজনৈতিকভাবে এই নতুন দলের যে চাপ, এই দুইটা মিলে কিন্তু ব্যালেন্স হবে। সরকার যদি ইচ্ছাও করে যে এই রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, সেটার উপর প্রকাশ্য কোনো রকম নিরপেক্ষতার প্রশ্ন যদি তুলে যায়, যে সরকার প্রকাশ্য হয়ে গেছে, তাদের উপর কোনো রকম পার্সিয়ালিটি করে, সেই সুযোগটা কিন্তু তখন থাকবে না। কারণ বর্ধিত সভায় অলরেডি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু প্রশ্ন উঠুক বা না উঠুক, সরকারের পৃষ্ঠপোষকতা একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, এইটা তো স্বতঃসিদ্ধ বিষয়, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই।
এবং এটা অস্বীকার করলে সরকারের পক্ষ থেকে তো বলতেও পারবে না যে না আমাদের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হয়নি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু কেউ বলেনি যে বা সরকারের পৃষ্ঠপোষকতায় হয়নি। কেউ যদি এখন পর্যন্ত এই পর্যন্ত বলতো যে বিএনপি বা অন্যরা যে কথা বলছে সেটা সত্য না, এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জ করে নাই বা বক্তব্য দেয় নাই। এখন দেখার ব্যাপার হলো নতুন রাজনৈতিক দল বিপ্লব আর রাজনীতি কোনটাতে তারা সাস্টেন করতে পারে। কঠিন প্রশ্ন। অন্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনের প্রস্তুত থাকার কথা বলেছেন সেনাপ্রধান, আপনি এটাকে কিভাবে? সেনাপ্রধান এই কথাটা উনি আগেও বলেছেন যে যে কোনো কিছুতে দেশের প্রয়োজনে প্রস্তুত থাকার জন্য। আপনার এই বক্তব্যের পাশাপাশি সেনাপ্রধানের 2 দিন আগের যে বক্তব্যটা সেটা কিন্তু অসম্ভব রকম দেশবাসীর মধ্যে একটা নাড়া দিয়েছে এবং এটা নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে। কেউ এটাকে মনে করছে যে দেশবাসীকে সতর্ক করছে, কেউ এটা মনে করছে সরকারকে সতর্ক করছে, কেউ এটা মনে করছে সেনাবাহিনীকে সতর্ক করছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে উনি অনুষ্ঠানটা কোন অনুষ্ঠানে বক্তব্য রেখেছে। উনি অনুষ্ঠানে বক্তব্য রেখেছে রাওয়ার একটা অনুষ্ঠানে, রিটায়ার্ড আর্মি অফিসারদের একটা অনুষ্ঠানে, যেখানে ইন সার্ভিস এবং রিটায়ার্ড সকল অফিসাররাই কিন্তু উপস্থিত ছিলেন। তিনি সেনাবাহিনীর একটা প্রোগ্রামে বক্তব্য রেখেছেন। এইটা কিন্তু ভাবলে আমার মনে হয় যেটা ভুল ইন্টারপ্রিটেশন হবে। উনি কিন্তু সতর্ক দেশবাসীকে করে নাই, উনি ওনার কলিগদের করেছে, উনি ওনার সহকর্মীদের করেছে, রাওয়ার মেম্বারদের করেছে, ইন সার্ভিস অফিসারদের করেছে। উনি কিন্তু বারবার একটা কথা বলছে, আপনি বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই। এই কথাটাই কিন্তু বারবার উনি 2-3 বার তিনি বলেছেন। আমার মনে হয় যে অনেক দিন পরে ওই দিন যে তিনি কথা বলেছেন তার বক্তব্যের সাথে বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে তিনি অত্যন্ত স্মার্টলি এবং অত্যন্ত ডেসপারেটলি কথা বলেছেন। কিন্তু উনি যেটা বিশ্বাস করেন সেটাই কিন্তু বলেছেন। এবং সেনাবাহিনীর নিয়ে নানাভাবে নানা সমালোচনা হচ্ছে এবং সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের মানে উনি কি চান, উনি কি ওনার কোনো অ্যাম্বিশন আছে কিনা, এগুলো নিয়েও কিন্তু নানাভাবে আলোচনা হয়েছে। সেই কথাটা তিনি ওই দিন স্পষ্ট করেছেন যে তার কোনো অ্যাম্বিশন নাই, উনি বিদায় নিতে পারলে বিদায়টাই উনি চাচ্ছেন। কিন্তু এই জায়গাটায় তিনি সবসময় বলেন যে দেশের স্বার্থে দেশের স্বার্থেই কিন্তু সবাইকে প্রস্তুত থাকতে হবে। এটা একটা সেনাপ্রধান উনি এটা বলবেনই, কারণ তার দায়িত্বই হলো এটা। তো সেনাপ্রধানের বক্তব্যের পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা শাখাওয়াত সাহেব গতকাল আরেকটা কথা বলেছেন যে সেনাপ্রধান ওই দিন যা বলেছেন বুঝে শুনেই বলেছেন এবং উনি সেনাপ্রধানের প্রতি সম্মান রেখেই বলেছেন। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আমি তাকে পছন্দ করি এবং উনি অসম্ভব রকম স্পষ্টভাষী মানুষ। তো সেনাপ্রধান নিয়ে বিভ্রান্তির কিছু সুযোগ নাই, কারণ সেনাপ্রধান আমি এখন বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আমরা ধ্বংস করে দিয়েছি, আমাদের পুলিশ একটা ট্রমার মধ্যে আছে, সিভিল প্রশাসন একটা এলোমেলো অবস্থার মধ্যে আছে। কিন্তু এখন আমরা যাদেরকে নিয়ে গর্ব করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটাকে যদি আমরা নানাভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলি তখন তো আমাদের রইলটা কি, আমাদের তো কোথাও কিছু না কিছু থাকতে হবে। তো সেই জায়গাটায় সেনাপ্রধান তার নিজের অবস্থানটা পরিষ্কার করেছে এবং দেশের জন্য সবাইকে এবং বিশেষ করে তার ফোর্সকে প্রস্তুত থাকার জন্য বলছেন। আমি মনে করি তিনি সেনাপ্রধান হিসেবে এটাই বলা উচিত। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে গেছে। সেই উধাওটা কি বলেছে যে ছোট ব্যবসায়ী যারা এদেরকে বলির পাঠা করা হচ্ছে, আর যারা হুতা তারা ধরাছোঁয়ার বাইরে। কীভাবে দেখেন? এইটা সামনে রমজান আসছে এবং রমজান আসলে কিছু না কিছু জিনিস বাজার থেকে উধাও হতেই হবে। মানে এটাই আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম যে রমজান আসলে, ঈদ আসলে কিছু কিছু জিনিসের দাম বেড়ে যায়, কিছু কিছু জিনিস বাজার থেকে উধাও হয়ে যায়। এবং দেখবেন রমজানের 7-8 দিন পর থেকে যখন এই দামটা আবার বাড়বে অথবা কোনো রকম একটা ব্যবস্থা হবে, আবার কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্নটা হলো যে জিনিসপত্রের দাম, যেটা মানে এই সমস্ত আমাদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে, বিশেষ করে রোজা এবং ঈদ, এই সমস্ত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশের ব্যবসায়ীরা
যেভাবে বাণিজ্য করে, মানুষকে পুঁজি করে যেভাবে বাণিজ্য করে, এটা তো পৃথিবীর কোথাও এরকম করে না। এবং সকল ধর্মীয় উৎসবে বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ ছাড় দেয়, আর আমাদের এখানে হলো ওটা জাস্ট উল্টাটা, যে ধর্মীয় উৎসবকে নিয়ে ব্যবসা করা। এই জায়গাটায় আরেকটা বিষয় হলো যে এই যে বড় বড় ব্যবসায়ী যারা এই ভোজ্য তেলগুলো আনে, অনেকেরই বক্তব্য যে তারা তো এলসি করেছে, টাইমলি তেলটা পাচ্ছে না, তেলটা আনতে পারছে না, ঠিকমতো এলসি করার সুযোগ পাচ্ছে না। তো ব্যাংক যদি সহযোগিতা না করে, ব্যাংক যদি এখন ব্যবসায়ীদের উপর সহযোগিতা না করে, ব্যাংক যদি এখন বন্ড ব্যবসা করে, ব্যাংক যদি এখন বেসরকারি বিনিয়োগে না যায়, ব্যবসায়ীরা কি করবে? ব্যবসায়ীদের হাতে তো কারো কাছে তো আর নগদ টাকা নিয়ে সে মাল কিনে আনতে পারবে না, তাকে তো ব্যাংকের মাধ্যমে এলসি করতে হবে। সেই এলসির সহযোগিতা তো গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয় যে ব্যবসায়ীরা তো কই এলসি তো কেউ করতে পারছে না, এমন তো না, কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ী বলতেছে যে এলসি করতে পারছে না। এলসি ব্যাংকে আজকে যদি এলসির জন্য যায়, সেই এলসি করতে করতে তার 1.5 মাস 2 মাস পার হয়ে যায়, তারপরে সে মালটা আনতে পারতেছে না। 1.5 মাস 2 মাস যে মালটা আনতে পারছে না, তার যে অবস্থা আসে, এই যে লস, এই লস তো সে কে দিবে? কিন্তু ব্যবসায়ীদের পক্ষে কিন্তু এখন পর্যন্ত সরকার যে দাঁড়াবে ব্যবসায়ীদের সাথে, এখন পর্যন্ত আমরা সেটা 6 মাসেও তো আমরা এটা দেখলাম না। এটা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, যে সর্বশেষ যে খবর, বেক্সিমকোর 14 কারখানা বন্ধ হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ব্যবসায়ীদের সাথে এখন সরকারের যে অবস্থাটা, মনে হচ্ছে যেন ব্যবসায়ীর এই দেশে একমাত্র শত্রু, আর কোনো শত্রু আমরা মানে সরকারের প্রতিপক্ষ দেখলাম না। কারণ এখন পর্যন্ত ব্যবসায়ীদের নিয়ে যদি বসে, তা কার কি সমস্যা আছে? এই যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল, 100-150 মতো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, গার্মেন্টস বন্ধ হয়ে গেল, সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, পেপার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই ফ্যাক্টরিগুলো বন্ধ, শুধু যে সমস্ত মালিকরা এগুলো করেছে শুধু তাদের তো লস না, শত শত মানুষ বেকার হয়ে গেছে। এই একটা বেকারত্ব দূর করার জন্য আপনি একটা ফ্যাক্টরি করতে পারলেন না, কিন্তু নতুন যে ফ্যাক্টরি, পুরনো যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলো চালু রাখতে পারলেন না, ব্যবসায়ীদেরকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন। কোনো ব্যবসায়ী, সকল ব্যবসায়ী এখন হাত পা গুটিয়ে বসে আছে, ব্যবসা করতে পারছে না। মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী সরকারের আনুগত্য নিয়ে তারা তাদের পকেট করে সবসময় যেরকম বিভিন্ন গভর্নমেন্টের সময় করে, এইখানেও নতুন করে আবার একটা পকেট তৈরি হয়েছে, এই পকেটে এখন ধুমায়া ব্যবসা করতেছে, আর বাকিরা হাত গুটিয়ে বসে আছে। এখন ব্যবসায়ীরা যদি সরকারের প্রতিপক্ষ হয়ে যায়, তখন ব্যবসায়ীরা কি করবে? আর সরকারের বা ব্যবসায়ীরা কিভাবে হেল্প করবে? সরকার তো ব্যবসায়ীদের কাছে হেল্প চাইতে হবে। এখন পর্যন্ত ব্যবসায়ীদেরকে নিয়ে তো বসার কোনো সুযোগ দেখলাম না আমরা। কিন্তু একজন ব্যবসায়ী উপদেষ্টা, তো উনি কি করলেন? উনি তো এই উদ্যোগটা নিতে পারতেন যে সকল সেক্টরে ব্যবসায়ীদের নিয়ে অন্তত বসি, এক কাপ চা খাই। প্রবলেমটা কি? দেশের বিনিয়োগের এই যে গত 7 মাসে বেসরকারি কিন্তু কোনো বিনিয়োগ হয় নাই, কোনো ইন্ডাস্ট্রিতে কোনো ব্যবসায়ী কিন্তু বেসরকারি নতুন কোনো চাকরি হয়েছে, নতুন কোনো চাকরি হয় নাই, বেসরকারি কোনো বিনিয়োগ হয় নাই। এখন আপনি যদি এই সময়ে সকল ব্যবসায়ীদের নিয়ে বসতেন, বসে যদি বলতেন যে এই যে আমাদের ছাত্ররা আহত হলো, এই যে আমাদের ছাত্ররা বেকার হয়ে গেল, যারা চাকরি চাচ্ছিল, মূল তো হলো কি? মূল তো আন্দোলন শুরু কি? আন্দোলন শুরু তো কোটা, চাকরি। তো এই চাকরি নিয়ে যেহেতু এত বড় একটা বিপ্লব হয়ে গেল, তো সকল ব্যবসায়ীদের ডেকে যদি আপনি বলতেন যে আপনারা 1 লক্ষ বেকার যুবককে চাকরি দিতে হবে, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে বলেন আপনাদের জন্য কি করতে পারি, ব্যবসায়ীরা তো চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারতেন, অথবা একটা কিছু করতে পারতেন, 2টা ইন্ডাস্ট্রি করতে পারতেন। তো সেই উদ্যোগটা তো নাই। এই বেকার মানুষগুলা যারা দিন দিন আসলে বেকার হয়ে যাচ্ছে, যেই ছাত্ররা এই পর্যন্ত আন্দোলন করে আসছে, তারা তো বেকার, তাদের তো চাকরি লাগবে। একটা গ্রুপ রাজনীতি করতেছে, আরেকটা গ্রুপ ছাত্র রাজনীতি করতেছে, মাঝামাঝি যে অংশটা যারা আন্দোলনে ছিল, যে ছাত্র জনতা আন্দোলনে ছিল, তারা তো বেকার, তারা কি করবে? এই প্রশ্ন তো ব্যবসায়ীদের কাছে নিয়ে যদি বসতেন, সকল ব্যবসায়ীদেরকে যদি বলতেন যে আপনারা 1 লক্ষ মানুষের মানে কর্মসংস্থান করতে হবে, একটা ব্যবস্থা তো হতো। 1 লক্ষ না হোক 10,000 লোকের কর্মসংস্থান তো হতো। সেটা তো হচ্ছে না। ব্যাংক লোন দিতে পারছে না, তারা নিজেরা এখন নিরাপদ থাকার জন্য বন্ড ব্যবসা করছে, বন্ড ব্যবসা করে লাভবান হচ্ছে। শেয়ার মার্কেটটা শেষ, এটা দাঁড়াচ্ছে না। এবং শেয়ার মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা আগে ইনভেস্ট করতো, তারাও এখন হাত পা গুটিয়ে বসে আছে। কোনো দিকেই তো কোনো সেক্টরেই তো ব্যবসা নেই।
বড় বড় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে চিন্তা করতেছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, তার বিরুদ্ধে সিআইডি আছে, তার বিরুদ্ধে দুদক কাজ করতেছে। তো এরকম একটা আতঙ্কিত অবস্থার মধ্যে তো চলতে পারে না। সব ব্যবসায়ী তো খারাপ না, ভালো ব্যবসায়ী তো আছে। বাংলাদেশে বহু ব্যবসায়ী আছে যারা 40, 50, 60টা ইন্ডাস্ট্রি করেছে। এখন তাদেরকে যদি আপনি চাপে রাখেন, সেই 60-70টা ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, দায়িত্ব কে নেবে? রাইট। মঞ্জুর, এখন শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।